প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিবসটি উপলক্ষে যে বিষয়টি আমরা আজ আলোচনার জন্য নির্ধারণ করেছি সেটি হচ্ছে বাংলাদেশের নারীদের সামাজিক এবং মানসিক সমস্যা এবং সেই সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের কী ভূমিকা রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন চিকিৎসা সমাজকর্মী। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডক্টর তানিয়া রহমান 1964 সালের ডিসেম্বরে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রামের পরিচালক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, তোমাকেও স্বাগত জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। ম্যাডাম, আজ 8 মার্চ এবং আন্তর্জাতিক নারী দিবস বিভিন্নভাবে কিন্তু পালিত হচ্ছে এই দিবসটি, তো আমাদের দেশও তার মধ্যে পড়ছে। কিভাবে আসলে আপনারা একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারের সক্রিয় সদস্য হিসেবে বা কর্ণধার হিসেবে কিভাবে এই দিবসটিকে পালন করছেন? ধন্যবাদ সঞ্জিদা, একটা সুন্দর ইস্যু নিয়ে আমাকে কোয়েশ্চেন করার জন্য বা আমার ওপিনিয়ন জানানোর জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকের এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি, সব নারীদের, আমাদের দেশ, অন্য বহির্দেশ, বহির্বিশ্ব, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশ যেহেতু একটু পিছনে পড়ে আছে, সে কারণে আমাদের দেশের নারী, শুধু নারী না, নারীর সাথে সাথে পুরুষদেরও আজকের দিনের জন্য সবাইকে আমি এই আমাদের যে এবারের স্লোগান বি বোল্ড ফর চেঞ্জ, অর্থাৎ এই যে পরিবর্তন, এটার জন্য বোল্ড হতে বলেছে। এখানে নারী পুরুষ সবার সহযোগিতা দরকার, সে কারণে সবাইকে আমি জানাচ্ছি আমন্ত্রণ। এই আমন্ত্রণে আরেকটু বলতে হচ্ছে, তোমার কোয়েশ্চেনের আনসারেই যদি আমি বলি যে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা এই ক্ষেত্রে কী ভূমিকা পালন করতে পারি, এই নারী মানে নারীদের মর্যাদা, নারীদের এই সমস্যার সমাধান বা নারী দিবস হিসেবে দিবসটাকে কেন পালন করতে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা সমাজকে কি দিতে পারি, আমরা বিশ্বকে কি দিতে পারি, কি ভূমিকা রাখতে পারি, এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু বলতে অবশ্যই ম্যাডাম চাই। অবশ্যই। এবং আপনি যেটি বলছিলেন যে বি বোল্ড বি অ্যাওয়্যার, তো এটা আসলে বলতে কি বুঝিয়েছেন, যেটি এইবারের প্রতিপাদ্য বিষয়? এটা হচ্ছে বি বোল্ড বলতে যে কোনো রকম চিন্তা না করে এই ব্যাপারে আমরা যেন খুব বোল্ডলি এগিয়ে যেতে পারি। কোন জিনিসটাতে? চেঞ্জটাতে। আমাদের দেশের, শুধু নট অনলি আমাদের দেশ, বাইরের দেশগুলোতেও কিন্তু নারী এবং পুরুষের যে ডিসক্রিমিনেশন, এই কারণেই কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে এত কাজ করা হচ্ছে। এবং একটা দিবসই হয়ে গেছে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক পুরুষ দিবস বলে কিন্তু কোনো দিবস নেই। তার মানে তাতেই বোঝা যাচ্ছে যে আসলে নারীরা কতখানি পিছিয়ে আছে এবং তাদের কত কিছু প্রয়োজন। এখন যেহেতু আমাদের সময়ও সংক্ষিপ্ত, অন্যান্য দেশগুলো তো তাদের মতো করে অনেক বড় বড় সেমিনার করছে, কনফারেন্স করছে, কিন্তু আমি বলবো ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা এটাকে একটু বিবেচনা করি, যে আসলে আমাদের নারীরা কিন্তু বহুবিধ সমস্যা নিয়ে ভোগে, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং সোশ্যাল, সামাজিক অনেক কারণ রয়েছে। আমাদের মানসিক সমস্যা রয়েছে, আমাদের শারীরিক সমস্যা রয়েছে, এবং সামাজিক সমস্যাও যদি বলি, এই যে আমাদের যে কোনো ডিসিশন মেকিংয়ের সমস্যা, এই ধরনের অনেক সমস্যা, যে সমস্যাগুলো সম্পর্কে হয়তো আমরা সব নারীরা সচেতনই না, এবং তাদের এই বীজটা কিন্তু একদম ছোটবেলা থেকেই বুনে দেওয়া হয় বা বপন করা হয়, দাদি নানি এদের মাধ্যমে। তারাই কিন্তু আমাদের শিখিয়ে দিচ্ছে যে তোমরা মেনে নিতে শিখাচ্ছে, যে মেনে নাও, এটাই মানতে হয়, এটাই হচ্ছে। তো এই মানির ব্যাপারটা আসলে কিন্তু বেগম রোকেয়ার সময় থেকে যদি চিন্তা করি, যে শিক্ষার ব্যবস্থাই ছিল না তখন, কিন্তু উনিই কিন্তু এটাতে রিভল্ভ করলেন। প্রথম থেকেই, ওই দিন থেকেই কিন্তু শুরু হলো, এবং তার সহযোগী কিন্তু ছিলেন তার হাজবেন্ড। অবশ্যই। তো এইটার জন্য আমি বলছি, আজকের দিনে কিন্তু আমি শুধু নারীদেরকে না, আমি নারীদের পাশাপাশি পুরুষদেরকেও আসলে আমন্ত্রণ জানাচ্ছি এই স্লোগানের সাথে একাত্ম হওয়ার জন্য। কারণ তাদের সাহায্য ছাড়া আসলে নারীরাও পারবে না। এক্স্যাক্টলি, তাদের সাহায্য আমাদের খুবই দরকার, এবং তাদেরকে কেন আমরা আমাদের রাইভাল মনে করব? তারা আমাদের সহযোগী, আমাদের সহকর্মী, এইভাবেই যদি চিন্তা করি,
এবং তারাও যদি আমাদেরকে এইভাবে চিন্তা করে, তাহলে আমাদের এই যে মানসিক পীড়ন, আমাদের শারীরিক পীড়ন, শারীরিক নির্যাতন, সামাজিক পীড়ন কোনোটাই থাকবে না। এবং একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমি বলবো, একটা মানুষকে যখন সামাজিকভাবে পীড়ন দেয়া হয়, সেটা তার মানসিক এবং শারীরিক দুই ক্ষেত্রেই কিন্তু প্রভাব ফেলে। এবং আমাদের দেশের নারীরা কিন্তু এটার মানে ভিকটিম সবচাইতে বেশি। এবং নারীদের পাশাপাশি আমি বলবো ছোট ছোট শিশুরাও এই একই কারণে ভিকটিম হয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রতিদিন খবরের কাগজে পড়ছি, দেখছি যে নারীরা কিভাবে, এবং দেখা যাচ্ছে সবগুলোই তো আসছে না উঠে। তার প্রধান কারণটাই যে নারীরা নিজেরাই সচেতন না নিজেদের সম্পর্কে। এটাই কারণ, সচেতন না নারীরা নিজেদের সম্পর্কে। যাদের মাধ্যমে এটাতে এগোতে যাবে তারাও বলে দিচ্ছে এগুলো পাবলিক করা যাবে না, নারীদের জন্য এটা লজ্জার বিষয়। মানে জিনিসগুলো কতগুলো কুসংস্কার, এবং আমরা বলবো সামাজিক নিয়মনীতি ঠিক এরকম নয়। আমরা সমাজের নিয়মগুলোও জানি না, আমরা সমাজের যে আমাদের জন্য যে আইন আছে সেগুলো জানি না। এই সম্পর্কে আসলে আমাদের একটা কোথায় যেতে হবে সেই জায়গাটাও আমরা চিনি না। যখন একটা নারী অসহায় বোধ করছে, তার মাকে বা তার শাশুড়িকে বা তার নানিকে বা তার প্রতিবেশীকে বলছে, তখন বলছে এগুলো বলতে হয় না, এরকম কত হয়, এর চেয়ে কত বেশি অত্যাচার আমাদের উপর হয়েছে, তুমি কেন এরকম চিন্তা করছো। তার মানে এই না হাজব্যান্ড ওয়াইফের একটু লাগলো, একটু ঝগড়া হলো, সে ছুটে চলে গেল এটার বিচার করতে, বিচার চাইতে, সেরকমটাও নয়। সেটিও নারীরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করবে সেই মেধা দিয়ে। এই ক্ষেত্রে আসলে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা যেটা করতে পারে, অ্যাওয়ারনেস বিল্ড আপ। যে জিনিসটা আমরা সবসময় ধারণা করি যে মানুষ পেশেন্ট ডাক্তারের কাছে যাবে বা কাউন্সিলরের কাছে যাবে বা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারের কাছে যাবে যখন তারা সমস্যাগ্রস্ত, কিন্তু আসলে তা না। সমস্যায় পড়ার আগেও তারা আমাদের প্রিভেন্টিভ মেজার হিসেবে, কারণ মানে সোশ্যাল ওয়ার্কার সার্ভিস যারা দিচ্ছে তারা কিন্তু জানে হাউ টু অ্যানালাইজ অ্যান্ড প্রিভেন্ট অর ডিসকাস, যে এখানে প্রবলেম সলভ করার জন্য দে ক্যান ডিসকাস, যেটা আমরা ডিসকাস করছি, যেটা তুমি এখানে বলেছো যে আমরা এই বিষয়টা নিয়ে, এই ইস্যুটা নিয়ে আলোচনা করছি কেন, এই ব্যাপারে সমাজকে জানানোর জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমেও অনেকটা কিন্তু অনেকেই জেনে যাচ্ছে এই বিষয়গুলো। অনেকেই জানছে যে জানা মানে আমার অধিকার বলতে আমার নারী অধিকার বলছি, আমি নারী দিবস বলছি, দিবস বলতে কি আমি আন্দোলন করছি? নো। আসলে আমি কতটুকু কিভাবে ম্যানেজ করতে পারি, কতটুকু কিভাবে পেতে পারি, সমাজকে আমি কি দিতে পারি, এই জিনিসগুলোই আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বলি পরিবারের পুরুষকে সিদ্ধান্ত দিতে হবে এবং নারীদের কোনো মতামতের গুরুত্ব নেই। এটা ছিল একসময় গ্রামে, এখনও দেখা যাচ্ছে পুরুষ শাসিত সমাজে কেবলমাত্র পুরুষদের সিদ্ধান্তটাই গ্রহণ করা হয়, কিন্তু নারীরাও যে ওই মানে সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারে সেই জিনিসটা নিয়ে মোটেও বিবেচনা করা হয় না। নারীরাও সেটি জানছে না, বুঝতে পারছে না। নারীরাও জানছে না। এর পেছনে অবশ্য কিছু কারণ বা লজিক আছে, যে সব সময় যে নারীদেরকে খাটো করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে তা কিন্তু নয়। আসলে এখনো আমাদের গ্রামগঞ্জে যে নারীরা আছেন তারা সেভাবে শিক্ষিত হচ্ছেন না, এবং এটিও কিন্তু নারী অধিকার, শিক্ষায় শিক্ষিত হওয়া সেটিও কিন্তু নারীর অধিকারের মধ্যেই পড়ছে, নারী অধিকারের মধ্যে পড়ছে। তো এই অধিকার থেকে অনেক সময় নারীরা নিজেরাও নিজেদেরকে বঞ্চিত করছে, আবার অনেক ক্ষেত্রে সমাজও তাদেরকে বঞ্চিত করছে। তবে এ ব্যাপারে অনেক প্রকল্প নেওয়া হয়েছে নারী শিক্ষার ব্যাপারে, আমি ওইদিকে আর না যাই, কিন্তু আমাদের যে জ্ঞানের গভীরতা, যে আসলে আমরাও যে কোনো ক্রিয়েটিভ ভূমিকা রাখতে পারি, আমরাও যে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারি, এটা দিতেও বোধহয় আমরা ব্যর্থ হয়েছি। এক্ষেত্রে শুধু পুরুষদেরকে দোষারোপ না করে নারীদের মানে নিজেদেরও বুঝতে হবে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি। যদি একজন নারী সে কাজটা করে দেখিয়ে দিতে পারে, তাহলে অবশ্যই সমাজ এবং পুরুষ সবাই তার এই মানে কার্যক্রমটা উপকৃত তো হবেই, এবং তাদের এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারের ক্ষেত্রেও কিন্তু তারা সেকেন্ড থট দেবে। যে জিনিসগুলো হচ্ছে আমরা দেখছি গ্রামে কিন্তু অনেক এনজিওসগুলো যে নারীদের বিভিন্ন রকমের ক্ষুদ্র ঋণ প্রকল্পগুলো দিয়েছে, এবং এখানে পুরুষদের চাইতে কিন্তু নারীরাই বেশি ভালো ভূমিকা পালন করছে, বা স্বনির্ভর করে তোলা, স্বনির্ভর তো হচ্ছেই, এবং ঋণ প্রদানের ক্ষেত্রে এবং রিফান্ড করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে নারীরা কিন্তু পুরুষদের চাইতে ভালো ভূমিকা পালন করছে, তো এগিয়ে আছে। যে কারণে কিন্তু আজকাল পুরুষের চাইতে নারীদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এনজিওসরা বেশি মানে উৎসাহ প্রকাশ করছে, আগ্রহটা দেখা যাচ্ছে। নারীদের জন্য অনেক বড় একটি পাওয়া, তারা নিজেরাই কিন্তু সেটি অর্জন করেছে। হ্যাঁ, সেটা অর্জনটা করেছে নিজেরাই। ফলে আমরা নারীরা জানছি না যে আমাদের কি করে আমাদের জায়গায় যেতে হবে। আমরা বলছি নারী অধিকার, আমরা বলছি নারীদের ভায়োলেন্স মানে এগেইনস্ট ওমেন্স, কিন্তু কেন এই জিনিসগুলো আসছে কেন? আমাদেরও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। তো আমাদের এই সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্যই ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের ভূমিকা রাখতে হবে, বা কিভাবে, হাউ, ওয়েন,
এই প্রশ্নগুলোর উত্তর যদি তাদেরকে দিয়ে দেওয়া যায়, আমার মনে হয় আন্তর্জাতিক নারী দিবস নিশ্চয়ই এটা পালিত হবে, সবসময় পালিত হবে, তবে এটা বিভিন্ন ফর্মে নতুন নতুন রূপে। সেটাই। এবং অন্য দেশের চাইতে আমি মনে করি আমাদের দেশে যেহেতু নারীরা বঞ্চিত, নারীরা নির্যাতিত, এবং এগুলোর থেকে বের হয়ে এক সময় আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ বলতে পারবে যে না, আমরা নারীরা এই দিবসটাকে সামনে রেখে অনেক দূর এগিয়ে যাব, এবং ধীরে ধীরে কিন্তু আমরা নারীরা এগিয়ে যাচ্ছি, এবং অনেক এই নির্যাতন নিপীড়ন নারীদের উপর থেকেও কমছে, এবং যারা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং বিভিন্ন মিডিয়া বা প্রচার মাধ্যমগুলো আছেন তারা কিন্তু একসাথে এই বিষয়টির সাথে জড়িত রয়েছেন, ভূমিকা পালন করেছেন। এবং আমরা যেটি আশা করব যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে কিওর হওয়ার আগে বা সমস্যায় পড়ার আগেই যাতে আমরা প্রিভেনশন বা প্রতিরোধের বিষয়গুলো মাথায় রাখি, সেই বিষয়টি যাতে সবার মধ্যে থাকে। এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে, পুরুষদেরকে রাইভাল মনে করার কোনো কারণ নাই। এখানে আমরা আমাদের অধিকারটা যেন সঠিকভাবে সঠিক পন্থায় আদায় করে নিতে পারি। ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকে আমাকে এই আন্তর্জাতিক নারী দিবসে নারীদেরকে নিয়ে সুন্দরভাবে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি জানি এই ধরনের অনুষ্ঠানগুলো সবাই না দেখলেও 2-4 জন গ্রামের নারীরাও যদি এটা দেখে তাহলে এটাই তাদের মধ্যে সংক্রমিত হবে, এবং তারা পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে তাদের অধিকার সম্পর্কে খানিকটা হলেও সচেতন হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নারীদের সামাজিক এবং মানসিক কী কী সমস্যা হতে পারে, কী কী সমস্যা হলে তারা কোথায় যাবে, কিভাবে এই সমস্যার সমাধান করবে, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা কিভাবে এতে ভূমিকা পালন করবেন, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ শুনলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো ব্রুসের সেকেন্ড মুভমেন্ট। এটা হচ্ছে আমরা গতদিন যে এক্সারসাইজটা দেখেছিলাম এটারই হচ্ছে মানে সেকেন্ড ভার্সন না বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে একটা মানে কি বলবো আর কি, যে পরিপূরক। যে যদি আপনি ফার্স্ট এক্সারসাইজটা করেন তাহলে সেকেন্ড এক্সারসাইজটা আপনাকে অবশ্যই করতে হবে, তা নাহলে আপনি বডি ব্যালেন্স আসবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি হাতটা যদি এভাবে ঘুরান তাহলে হাতটাকে আবার ঘুরিয়ে আপনি সোজা অবস্থায় নিয়ে আসতে হবে, তাহলে মাসলটা কিন্তু ওইদিকে যখন চলে যাবে তার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, আবার অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আবার সোজা আনবেন, তখনই টোটাল ফিটনেসটা আসবে। এই জন্য আপনি যদি এক্সারসাইজটার সাথে ফার্স্ট এক্সারসাইজের পরে যদি সেকেন্ড এক্সারসাইজ না করেন তাহলে গ্লুটসের প্রপার ডেভেলপমেন্টটা হবে না, এবং একটা সোরনেস এবং টাইটনেস ইয়েতে সবসময় আপনি ফিল করবেন, গ্লুটসে ফিল করবেন। এখন দেখুন যে টাইটনেসটা করার জন্য, রিলিজ করার জন্য এবং প্রপার ডেভেলপমেন্টের জন্য সেকেন্ড এক্সারসাইজটা কিভাবে করতে হবে। ওকে, এটা যেটা করবেন উল্টার দিকে চলে যাবেন। এর আগে যেটা করেছিলেন আপনি থাইয়ের উপরে রেখেছিলেন, এখন যেটা রাখবেন থাইয়ের পিছন দিকে রাখলেন, এবং নিজ যে জয়েন্টসটা এটার উপরে রাখবেন জিনিসটা। ওকে, ফোকাস থাকবে গ্লুটস থেকে প্রেসার দিয়ে উপর দিকে উঠাবে। গো আপ, ইয়েস, গো অল দ্য ওয়ে, পুরোটা যাবে, গো ব্যাক, ইয়েস, ওকে, গো ফ্রন্ট, গো ব্যাক। কন্ট্রোল মোশনে যদি আপনি রকিং মোশনে যদি আপনি করেন তাহলে আপনার পুরো ফোকাসটা চলে যাবে আপনার হ্যামস্ট্রিং মাসলে এবং আপনার অ্যাব মাসলে। ওকে, গো, ইয়েস, গো। খেয়াল করবেন এটা হচ্ছে কন্ট্রাকশন, গো, হ্যাঁ, পিছন দিকে, সামনের দিকে যাও। দিস ইজ দ্য স্ট্রেচিং। কন্ট্রাকশন এবং স্ট্রেচিং পুরোটাই আপনাকে ফিল করতে হবে। যদি ফিল না করেন গ্লুটসের মাসল হবে না, কারণ গ্লুটসের মাসলটা একটু কমপ্লিকেটেড মাসল, এটাকে ফোকাস করা। ওকে, রাখো। একটা জিনিস আমি মেনশন করে রাখি, যেটা আমি বারবারই বলছি, যদি আপনি যদি ঠিক মতো এক্সারসাইজটা না করেন, যদি ডগিং মোশনে করেন, তাহলে আপনার প্রেশারটা পড়বে হচ্ছে লেগসে এবং অ্যাবসে। অনেক হয়তো এটা শুনে মনে করতেছেন ঠিক আছে তাহলে তো জিনিসটা ভালো হলো, যদি আমি গ্লুটসের এক্সারসাইজটা করি যদি ভুলও হয় তাহলে আমার লেগসটা ডেভেলপ হবে অথবা অ্যাবসের মাসল ডেভেলপ হবে। আসলে মোটা সেই জিনিসটা হবে না। যে জিনিসটা হবে আপনার থাইতে এবং অ্যাবসে যে কোনো একটা ইনজুরি হওয়ারই চান্স থাকবে। এই জন্য অলওয়েজ কনসেন্ট্রেট ওয়েতে প্রপারলি এক্সারসাইজটা করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হাইপারগ্লাইসেমিয়া যেটাকে বলা হয় ডাক্তারের ভাষায়, যেটা বাংলাতে বলা হয় রক্তের গ্লুকোজের পরিমাণ বেশি এবং রক্তের গ্লুকোজের পরিমাণ কম, যেটাকে আমরা বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া। গ্লাইসেমিয়া থেকে হাইপোগ্লাইসেমিয়া অনেক খারাপ, কারণ এই রোগীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদেরকে রিভার্স করা খুব কঠিন হয়ে যায়। ডায়াবেটিসের রোগীর হাইপোগ্লাইসেমিয়ার কারণ ছাড়াও এমনও হতে পারে যেই রোগী অনেকক্ষণ যাবৎ তারা উপোস আছে বা অনেকক্ষণ যাবৎ তারা কোনো খাবার গ্রহণ করেনি, তাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই
লক্ষণগুলো যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় তাহলে আমরা নির্দ্বিধায় তাদেরকে চিনি মিশ্রিত শরবত বা গ্লুকোজ খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে এই রক্তের গ্লুকোজের পরিমাণ তার কি কমে গিয়েছিল কিনা, না অন্য কোনো কারণে তার এই লক্ষণগুলো দেখা দিয়েছে। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, হাইপোগ্লাইসেমিয়া হওয়া মাত্রই আমাদেরকে শরবত খাওয়াতে হবে এবং গ্লুকোজ খাওয়াতে হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। খাওয়ার আগে ও পায়খানার পরে সাবান অথবা ছাই দিয়ে ভালো করে অবশ্যই 2 হাত ধুয়ে নেবেন, তা না হলে যে কেউ আক্রান্ত হতে পারেন পেটের পীড়ায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। কিডনি জানেন যে একটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ, আর আমরা অনেক ক্ষেত্রে এই রোগ কিন্তু প্রতিরোধ করতে পারি। তো কিডনি দিবসটা আমাদের উদযাপনের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন পাবলিক, জনসাধারণ এবং আমাদের চিকিৎসক সমাজ সবাইকে সচেতন করতে পারি এই রোগের ভয়াবহতা কিংবা এই রোগটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। কারণ একটা লোকের কারো যদি কিডনি নষ্ট হয়, তার নিজের, তার পরিবারের, রাষ্ট্রের, সমাজের সবার যে অপূরণীয় ক্ষতি হয়, সেই ক্ষতি ফাইন্যান্সিয়াল বলেন, তার মেধার ইয়েতে বলেন, সেই ক্ষতিটা আমরা যেন পূরণ করতে পারি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।